এটা মনে হয় ও আমাকে এইভাবে সিরিয়াসলি হিট করলো মনে হয় 4th টাইম। এটা ডিসেম্বরে, এটা হচ্ছে 4th টাইম। ফার্স্ট কবে? ফার্স্ট হয়েছে 22 সালে, 2022 সালে। তারপরে আমার মনে হলো যে মেবি আই ডিড সাম মিস্টেক, বা যে কারণে আমি ওকে হয়তো রাগিয়ে দিয়েছি এতটা অ্যারোগেন্ট হওয়ার জন্য। মানে আমি অলওয়েজ মানুষের মানে ও তোমাকে মারলো আর দোষ হইলো তোমার? হ্যাঁ, পজিটিভ দিকটাই আমার চোখে কেন জানি সামনে আসে। মানে রাস্তায় ছিনতাই করে নিয়ে গেছে তোমাকে, দোষ ছিনতাইকারী না আমার, জানার জন্য তো ভাই ঠান্ডা করে ডাকি নাই। রিয়েলি? সত্যি আমার কাছে কেন জানি এই জিনিসগুলোই পাগল মনে তুমি আসে। আপু। আদরে আহ্লাদে বাদর হয়ে গেছে। ও যেমন বলে যে আমি এত বছর শুনে আসছি বুড়া বেটির জামাই, এখন আমি ওর সাথে আর থাকবো না, এখন আমাকে এই কথাটা শুনতে হবে না। আমার ওয়াইফ মোটা হোক, কালো হোক, লম্বা হোক, বেটে হোক, সে আমার ওয়াইফ। যখন আমি ওর সাথে আমি চলে আসছি, তখন আমি আমার সোসাইটিটাকে লিভ করে চলে আসছি। ওর সোসাইটি এবং আমার সোসাইটি কখনোই ইন্টারাক্ট হওয়ার মতো না। আপনি বিয়ে করার সময় একটা কচি ছেলে বিয়ে করলেন। আমাকে সে খুব কনভিন্স করতে পেরেছিল। না, আমার জিহান বলছিল যে পরিচয় ইন্টার দিবা কিনা, আমি বললাম যে লায়লাকে চেনে না সে মানুষই না, বাঙালি তো দূরের কথা। এরকম কিছু না, আসলে আমি এমন কেউ না যে আমাকে চিনতেই না, হবে। তুমি এমন কেউই আপু, তোমার না চিনলেই সে দেশেই নাই, সে পরবারে আছে, পরকালে আছে। আল্লাহ, বাট গুড টু হ্যাভ ইউ, গুড টু থ্যাংক হ্যাভ ইউ ইউ। সো মাচ, ইটস ভেরি নাইস। আমি দেখেছি আসলে আপনার ভিডিওগুলো, স্পেশালি টিকটকে বেশি আসে, যদিও আমি টিকটক কমই স্ক্রল করি, বাট আমার কাছে আসে অ্যান্ড ইটস ভেরি মোটিভেশনাল, যেটা আসলে আমাদের সোসাইটিতে খুব একটা দেখা যায় না। আমরা যদি ফরেন কান্ট্রিগুলোতে দেখি, স্পেশালি ইউএসএ টাইপের এই ধরনের কান্ট্রিগুলোতে, যেখানে এই ধরনের মোটিভেশনাল ট্রুথ নিয়ে স্পেশালিস্টরা কথা বলে। থাকে, এবং যারা আসলে ওখানকার সিটিজেনদের মধ্যে মধ্যে আসলে এরকম মানুষের কাছে যাওয়ার সংখ্যাটা খুব বেশি, বিকজ লাইফ নিয়ে মানুষ অনেক ফ্রাস্ট্রেটেড থাকে। It is. তো নিজের কথা বলতে পারার জায়গাটা ওখানে আসলে নাই। আমি কালকে একটা ইন্টারভিউ দেখছিলাম আপু, আমি তো কফেরে বলছিলাম যে ওই পুরো ইন্টারভিউতে একটা লাইন আমার খুব ক্র্যাক করছে, যে লায়লাকে মানুষ 1% চেনে না, রিয়েল লায়লা যেটা। এক্স্যাক্টলি। মানে ইটস লাইক ইউ আর হাইডিং, ইউ আর ডুইং সাম মিস্ট্রি। আই এম নট হাইডিং। আসলে সোশ্যাল মিডিয়া যেটা ভার্চুয়াল জগৎ যেটাকে বলে, এটা এখন একটা ভার্চুয়াল রিয়ালিটি। আপনি কখনো পিএস দিয়ে খেলেছেন? PS5 এ যে যে ইয়ে গ্লাস থাকে নিয়ে যে, গগল হ্যাঁ দিয়ে হ্যাঁ হ্যাঁ, ওটাকে কি বলে? হেডসেট, না, হেডসেটও না, ওটাকে জানি কি বলে, ভিআর বলে, ভার্চুয়াল রিয়ালিটি। ভার্চুয়াল রিয়েলিটি। হ্যাঁ, ওখানে আপনাকে যেটা দেখানো হচ্ছে আপনি সেটাই দেখছেন। মানে আপনি সামনে দেখছেন যে একটা ডেড বডি চলে আসলো বা একটা গাড়ি চলে আসলো, ইটস হোয়াট দে আর শোয়িং। হ্যাঁ, বা আপনি যেটা রেকর্ড করে রেখেছেন, বা আপনি যেটা সিডিতে প্লে করছেন বা ডিস্কে প্লে করছেন, সেটাই আপনি ভিআর এর মাধ্যমে দেখছেন, 4D বা হোয়াট এভার। তো এই যে সোশ্যাল মিডিয়া যেটা আপনারা দেখছেন বা আমরা দেখছি, ইটস নট অলওয়েজ রিয়ালিটি। এটা একটা ভার্চুয়াল রিয়ালিটি। এটাতে লোকজন যেটা আপনাকে দেখাচ্ছে বা দেখাতে চাচ্ছে, সেটাই আপনারা দেখছেন বা আমরা দেখছি। তার মানে যদি ধরেন যে এই যে আপনি, আপনার প্রতিটা জিনিস অনেক আলোচিত, মানে হোয়াট ইউ আর ডুইং দ্যাটস আ নিউজ, মাশাআল্লাহ, দ্যাটস ভেরি গুড, টক অফ দ্য টাউন। তো তার মানে হচ্ছে এর প্রত্যেকটা জিনিসই উই ক্যান সে দ্যাটস স্ক্রিপ্টেড। প্রত্যেকটা জিনিসের মাঝখানে আহ, একটা জিনিস হচ্ছে যে আমি যেভাবে হাইলাইটেড হয়েছি, একটা পার্সনের সাথে রিলেটেড হয়ে আমি হাইলাইটেড হয়েছি, তো ওই ব্যক্তিটা হি ইজ এ সোশ্যাল মিডিয়া পার্সন। তার প্রফেশনটা ওইটা, তার ক্যারিয়ারটা ওইটা, বা তার টাইম পাসটা ওইটা। তো ওর সাথে থাকতে যে আমি বিভিন্ন ঘটনায় বা বিভিন্ন ইনসিডেন্টে আমি হাইলাইটেড হয়েছি। আমার কিন্তু প্রফেশন বা প্যাশন বা আমার ইনকাম সোর্স কোনো কিছুই এটা না। সোশ্যাল মিডিয়া না বা মিডিয়াও না, হ্যাঁ, Right. কিছুই না, আমি এই জগতের মানুষই না। So, ওই লোকটাকে মানুষজন যখন দেখেছে, তো দেখতে যে আমাকে দেখছে ওনার পাশে, তো এটা ডেফিনেটলি স্ক্রিপ্টেড না, এটা Right. একটা ফ্যাক্ট। হ্যাঁ। তো এখন এটার মধ্যে অনেক জিনিস আছে, যেমন ধরেন সোশ্যাল মিডিয়াতে হচ্ছে যে আপনি একটা ঘটনাকে আপনি চারপাশ থেকে দেখাতে পারেন। ধরেন আমাদের আহ, যারা
ইউটিউবার, সাংবাদিক বলেন বা কন্টেন্ট ক্রিয়েটর বলেন, যারা বিভিন্ন সংবাদকে নানা রকম ভঙ্গিমায় দেখাচ্ছে, এমনকি ভয়েস ওভার দিয়ে একটা সত্যিকে মিথ্যাও বানায় ফেলছে। তো তারা আমাকে সামহাও ধরে রেখেছে যে পয়েন্ট অফ ইন্টারেস্ট, যেটা মানুষের সাইকোলজিতে আসছে, যে দেখি তো ওরা দুজন তো একটু ডিফারেন্ট কাপল, ওদেরকে নিয়ে মানুষের মধ্যে একটু ইন্টারেস্ট জাগায় তুললে হয়তো মানুষের ফোকাসটা ওইদিকে হইতেও পারে। তখন কিভাবে ইন্টারেস্ট জাগাবে? তো ইন্টারেস্ট জাগানোর মেইন হাতিয়ার হলো যে আপনি একটা নেগেটিভ কথা বলে ফেললেন। রাইট, রাইট। বাট আমার পজিটিভ জিনিস শুনতে এত ভাল লাগে ভাল না? লাগে না, হ্যাঁ। ভেজিটেবল আর চুগলি করতেও আনন্দই লাগে। হ্যাঁ, এটা এখনকার না, এটা সারা জীবনও দেখবেন যে আমরা গল্প করতে বসলে দেখা যায় যে অন্য মানুষকে নিয়ে একটু কথা বললাম, তাহলে গল্পটা জমে। খুব। কিন্তু নাহলে তুমি কেমন আছো, আমি কেমন আছি, এরপরে কিন্তু আর কোনো কথাই নেই। রাইট, পয়েন্ট। হ্যাঁ। সো যখন আমাদের দুজনকে পেলো একটু ডিফারেন্ট টাইপ অফ কাপল, তখন নানা রকম গল্প, নিজেদের মন গড়া গল্প বানাতে থাকলে, এবং সবাইকে, আমি তো দুনিয়ার সবাইকে কন্ট্রোল করতে পারবো না, সম্ভব সবার না। মুখ বন্ধও করতে পারবো না, যে যার ইচ্ছা মতো ভয়েস ওভার দিয়ে আমাদের ছবি লাগায় বানায় দিচ্ছে। এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি জানেন? সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে আপনি যে একটু আগে বললেন না যে লায়লাকে চিনে না এমন কেউ হয়তো এই বাংলাদেশে বাস করে না, এই জিনিসটা কি আমি কিন্তু যে চিনাচ্ছি না। রাইট। হ্যাঁ, এটা গ্রুপ অফ পিপল, এবং যারা দেখছে তাদেরও কিন্তু ইন্টারেস্ট আছে ইন্টারেস্ট যে আছে। হ্যাঁ দেখি তো, ঘটনাটা কি হ্যাঁ ঘটনাটা কি, পুরোটা দেখবে, তারপর শেয়ার করবে, বন্ধুকে দিবে, এভাবেই কিন্তু লোকজন ছড়িয়ে যায়। হ্যাঁ গালি দিয়ে তারপর একটা ভিডিও শেয়ার করে দিল। তো আমি বলছি না যে ভাই তুমি আমার ভিডিওটা একটু শেয়ার করে দাও, বা Right. তোমার বন্ধুর সাথে গল্প করো আমাকে নিয়ে, বা এটা সেটা। এটা কিন্তু আপনারাই, যারা আমাকে নেগেটিভলি বা নর্মালি বা পজিটিভলি যেভাবে নিচ্ছেন, হাউ ইউ ওয়ান্ট টু সি আস, Right. ইটস এক্স্যাক্টলি দ্যাট ওয়ে, যে আপনি আমাদেরকে এইভাবে দেখতে চাচ্ছেন। And এই জায়গাটা না, আমি আমার একটা ব্যক্তিগত পরামর্শ মানে প্রশ্ন আছে আপু, যে কখনো কি কষ্ট লাগে? আগে খুব লাগতো। ১ম আসলে আমি যেটা বলছিলাম যে আমি তো আসলে এই ওয়ার্ল্ডটার সাথে ছিলাম না সামহাউ। আমার এত ইয়ার্স অফ এইজে ১ম আ মানে আমার সাথে যে ব্যক্তিটা ছিলেন তার সাথে আমি রিলেটেড হওয়ার ১ম ১ বছর না মানুষের কমেন্ট আমি পড়তাম। খুব খারাপ লাগতো। যে ইস! কিভাবে বলতেছে, কি I মনে can relate. করতেছে, ও কিভাবে জাজ করতেছে। পরে মনে হলো কি, পরে যখন আমি একটা জিনিস রিয়ালাইজ করলাম, সেটা হচ্ছে এই লোকটা তো আমাকে পার্সোনালি চিনে না। হুম, এই লোকটা আমাকে দেখেও নাই কাছ থেকে। হুম, এবং সে জানেও না আমি কি করি। হুম, তো সে কি করলো, একটা ভিডিও হয়তো পুরোটাই দেখলো না। ধরেন ৩ মিনিটের ভিডিও আমি আপলোড করলাম। হুম। আ ৩০ সেকেন্ড পরে একটা কমেন্ট দিয়ে দিল। তার মানে সে পুরো ভিডিওটা তো দেখে নাই। রাইট, হ্যাঁ, না দেখে সে তার জাজমেন্টটা দিয়ে দিল আমার চেহারাটা দেখে। রাইট। তো তার কাছে তো আমি আসলে কিছু আশা করতে পারি না, বা তার কমেন্টটা নিয়ে আমি যদি হার্ট হই, তাহলে আমার দিনটা স্লো হয়ে যাবে। রাইট। সো মানুষের এই ধরনের কমেন্টে আমার দিনটা স্পয়েল করার কোনো মানে নাই। আর যেটা হয়েছে যে এরকম অনেক মানুষ আছে যে গালাগালি দিয়ে তারা শান্তি পাইল। যে ঠিক আছে, বউয়ের সাথে ঝগড়াঝাটি করছি, রাগটা এখন আমি কমেন্ট বক্সে লাইলাকে দিব। লাইলাকে দিয়ে দিই। বউয়ের ডাক লাইলার উপরে। দিয়ে দিই, হ্যাঁ। যে গালাগালিটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেই, হ্যাঁ। তারপরে যা ইচ্ছা তাই হয়ে যাক। আমি তো আর ওকে চিনি না, ও আমারে চেনে না। এটা না আমারও ১ম দিকে তো মানে অনেক যখন অনেক ছোট সময় রাতই আসছে, খারাপ লেগেছে। অনেক হ্যাঁ, রাত অনেক রাত, মানে অনেক রাত নির্ঘুম কান্নাকাটি কেটেছে। করতাম হ্যাঁ। ইনফ্যাক্ট। তখন মানে বেশিরভাগ খারাপ লাগছে যখন বডি শেমিং, বিকজ আমি তো একটু হেলদি, দেখতেও অতটা ভালো না। You are pretty and you are not healthy. You're okay. তো যেটা আছে যে বডি শেমিংটা না, তখন আমার খুব মনে হতো যে ইস, আমি তো নিজেকে নিজে বানাই নাই। হ্যাঁ, হুম, আর আমার হাতে যদি বানানোর সুযোগ থাকতো, তাহলে তো আমি সবচেয়ে হুম। বেস্ট লুকিংটাই আমি নিজেকে সবাই বানাইতাম। ক্যাটরিনা আর সবাই হ্যাঁ, শাহরুখ। সবাই ঐশ্বরিয়া, সবাই যা আছে। হ্যাঁ, হুম, তো আমি তো আমার নিজেকে বানাই নাই। তো এই লোকটা যে আমাকে বলতেছে, তো আমার মানে মানে ওইটা নিয়ে আমার কতটা রাত যে আমি কষ্ট পাইছি। পরে একটা টাইমে মনে হলো যে যে বলছে সে কেমন, সে কি আয়নায় নিজের চেহারাটা দেখছে? আসলে আমাদের প্রত্যেকেরই ছেলেদের একটা বড় ভুঁড়ি, বড় টাক আছে, কিন্তু আমরা সবাই নিজেদের বলছি। হ্যাঁ। আমি ব্যক্তিগত একটা ফিলিং জিজ্ঞেস করি আপনার, যে হাউ ইউ ফিল। ধরেন হয় না যে ধর আমি কার সাথে ঘুমাচ্ছি, কার সাথে থাকছি, এটা নিয়ে মানুষ কথা বলার রাইটস রাখে না, হুম, বাট আপনাকে এটা সারাদিন দেখতে হয়, সহ্য হুম, করতে হুম, হয়। হুম, হুম। আম
আমি কার সাথে খাচ্ছি, কার সাথে ঘুমাচ্ছি, এটা আসলে আমি যদি একটা জেনারেল পিপলের সাথে ঘোরাঘুরি করতাম, তাহলে হয়তো কেউ বদার্ড হইতো না। কেউ হুম, জানতই না এ হুম, কি করছে। ওর সাথে আমার পরিচয় হচ্ছে 2021 থেকে, 2020 থেকে, বাট ইন পারসন দেখা সাক্ষাৎ হয়েছে 21 সাল থেকে। সো হুম, এর আগে তো আমার লাইফটাতে কেউ দেখেনি। রাইট। আমি কি ঘুমাচ্ছি না, আমি খাচ্ছি না, আমি ডেটে যাচ্ছি বা কিছু, সেটা তো কেউ দেখেনি, জানতেও চায়নি। হুম, বাট যেহেতু ও সোশ্যাল মিডিয়াতে ওর একটা প্রেজেন্স আছে, সো সেইভাবে জানা হয়ে গেছে। কারণ ও বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন প্রোগ্রামে যায়, সেখানে লোকজন ওর পাশে আমাকে দেখছে হুম। এবং দেখে তাদের মধ্যে কিউরিওসিটি জাগছে যে হু ইজ শি অ্যান্ড কিভাবে। সো ওইভাবে জিনিসটা লাইফটা ওর সাথে আমার লাইফটা অনেকটাই পাবলিক হয়ে গেছে। আমি পরবর্তীতে দেখেছি যে আমরা যদি হাইড করতে চাই, ১ম আমি আসতাম না হুম, ক্যামেরার সামনে বা হুম, হুম। কোনো ভিডিওস আমি আমি ওর সাথে ভিডিও করা শুরু করেছি ২০২৩ সাল থেকে। ওই গাউন পরা ছবি গাউন পরা এটা ভিডিওটা ছিল হচ্ছে ২০২২ সালে, সাদা হুম, রঙের ড্রেসটা। ওটাও ভিডিও করার জন্য না, ওইটা একটা প্রোগ্রামের জন্য জাস্ট অন্যরা এসে ভিডিও করে গেছে। আর এমনিতে ওর Facebook এর কনটেন্টে আমি এসেছিলাম জুলাই ২০২৩ সাল থেকে। মানে হুম, ১ বছরের মতো হয়ও নাই এরকম। হুম। সো এর আগে আমরা চেষ্টা করতাম যে হাইড করে রাখতে, কে কি বলবে বা পার্সোনাল ইস্যুটা বাইরে না আনি, এই ধরনের নানা রকম চিন্তা। তখন দেখা গেল কি যে মানুষের কিউরিওসিটিটা আরো বেশি হয়ে গেল। এটা কে? এটা কি? কিভাবে? এই সেই। যেহেতু এটা উম এই চলে আসলো, কি জানি বলে? লাইমলাইটে। যেহেতু এটা সবাই জেনেই ফেলছে আর যেহেতু আমরা প্ল্যান করেছিলাম যে আমরা একসাথেই থাকবো। হুম, সো এটা হাইড করে আর কি দরকার? ওকে। ওটাই। তারপরে আরেকটা জিনিস মনে হয়েছিল। সোশ্যাল মিডিয়াতে আমার একটা প্রেজেন্স এর ব্যাপার আসছিল। হুম, এটা কেন আমি বলি আ আপনাকে, সেটা হচ্ছে যে আমার মনে হয়েছিল যে ও যেই জায়গাটায় গ্রুমড হবে বা যেই জায়গাটায় ও বড় হবে বা যেই জায়গাটায় ও ফোকাস করছে যে ওর ক্যারিয়ারটা বানাবে, সেই জায়গাটা সম্পর্কে আমার যদি কিছুটা ধারণা থাকে বা কিছুটা আইডিয়া থাকে বা আমি জিনিসটা যদি একটা কন্ট্রোলের মধ্যে রাখতে হাউ পারি, ইটস ওয়ার্ক। তাহলে হি মে ফিল কমফোর্টেবল। ওকে। হ্যাঁ? কারণ ওর ও আ ধরেন আমরা যারা ইঞ্জিনিয়ার বা যারা ডক্টর, তারা বাসায় এসে হয়তো ওইটা শেয়ার করতে পারি না যে আমি আজকে কি বিল্ডিং করলাম বা কি সার্জারি করলাম। তো বাট ও যদি আমার সাথে এই জিনিসটা শেয়ার করতে পারে, তাহলে ওর জন্য অনেক কমফোর্টেবল হবে হুম, এবং সে একটা মানে ফেইথফুল একটা জায়গা পাবে যে ঠিক আছে আমার এটা প্রবলেম হচ্ছে, তুমি একটু হেল্প করে দাও বা আমি হুম, হুম। মানে সহমর্মিতা যেটা বলে রাইট, কাজের ক্ষেত্রে। রাইট। সো এটা হলে তার তার লাইফটা আরো অনেক ইজি হয়ে যাবে হুম, জিনিসগুলো। সে হয়তো আমাকে আমাকে দিয়ে কিছু কাজ করায় ফেলতে পারবে। যদি বলে যে একটু এডিট করে দাও বা হুম। এটা আপলোড দিয়ে দাও বা এটা প্রবলেম হচ্ছে এটা একটু দেখে দাও। সো এই জিনিসগুলো আমি যদি বলতে পারি তাহলে তার মানে ক্যারিয়ার লাইফটা একটু কমফোর্টেবল হবে। আন্ডারস্টুড। এইজন্য এই সহমর্মিতা থেকেই বেসিক্যালি ওর সাথে সোশ্যাল মিডিয়ায় আমার প্রেজেন্সটা তো এভাবেই আসলে হাইলাইটেড হয়ে গেছে আরকি এই চ্যানেল লাইফটা। ওকে, আই আন্ডারস্ট্যান্ড। উনি আগে থেকেই অন্য একটা প্ল্যাটফর্মে অনেক, অনেক বড় স্টার ছিলেন। পরে এই প্ল্যাটফর্মগুলো TikTok এবং Facebook আসার পরে হি বিকেম মোর ভাইরাল। বাট উনার আগে এবং পরে আপনার হাতে পড়ার পরে হি অ্যাকচুয়ালি চেঞ্জড। ইমেজটাও চেঞ্জ, লুকটাও চেঞ্জ সব জায়গাটায়। মানে ব্যাপারটা এরকম তার মানে যে ওকে আই এম ক্রিয়েটিং সামথিং, ইউ বিকাম আ ক্রিয়েটর। মানে ইউ আর ট্রাইং টু টেক দ্যাট ফিল, রাইট? আসলে এই ফিলিংসটা না আমার মানে এই এটাকে আমি অ্যারোগেন্সি বলব। এই অ্যারোগেন্সি ভাবটা আমি এক্সপ্রেস করেছি জাস্ট ১ দিন, মানে ২-৪ দিন আগে মনে হয়। হুম, ২-৪ দিন না, ফিউ ডেজ ব্যাক। এর আগ পর্যন্ত আমার মনে হয়েছে যে ইট শুড বি লাইক দিস বিকজ আম তুমি আর তোমার লাইফ পার্টনার ২ জনই তো একেবারে 100% পারফেক্ট না। হুম। কোনো মানুষই 100% ওটা গুড হয় না। সম্ভবই না। আল্লাহ বানায়ই নাই। সো কারো মধ্যে কারো ল্যাকিংস থাকবে। আমার মধ্যেও অনেক ল্যাকিংস আছে, ছিল। ওর মধ্যে যেটা আমার চোখে পড়েছে এবং মনে হয়েছে যে আ এরিয়া কুড বি ইমপ্রুভড হুম, অ্যান্ড আমি যদি একটু ওকে হেল্প করি বা আমি যদি ওর পাশে থাকি, ও হয়তো আরো ভালো করতে পারবে। হুম, আমার সবসময়ই সারা জীবনই আমার এভাবেই মনে হয়েছে যে এটা আমার মধ্যে অনেক কিছু ছিল। অনেক কিছু আমি হয়তো জানতাম না। অনেক কিছু আমি ওর কাছ থেকে শিখেছি। অনেক লাইফের রিয়াল আমি আসলে
ও যেরকম প্র্যাকটিক্যাল লাইফটা ফেস করে আসছে, আমার আপনি তো একটা প্রিন্সেস লাইফ কাটিয়েছেন রীতিমতো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সো শুধু আমি না, বাংলাদেশের বেশিরভাগ মানুষই ধরা যায় যে ওই রিয়ালিটিটা ও যেভাবে ফেস করে আসছে, যে হার্ড রিয়ালিটি অ্যান্ড হার্শ রিয়ালিটি, ওই জায়গাগুলোতে থেকেও কিভাবে হাসি মুখে জিনিসটা ট্যাকেল করা যায়। তো এই জিনিসগুলো সে দেখে আসছে, শিখে আসছে, পার করে আসছে। বাট ওগুলো তো আমি কখনো ফেস করিনি। ওগুলো থেকেও যে লাইফটা কিভাবে এনজয় করা যায়, আমাদের হয়তো আগের ভিডিওগুলো আপনি কোনোদিন সুযোগ হলে হয়তো দেখবেন যে আমরা খুব এনজয়েবল লাইফ কাটিয়েছি। হাসি খুশি জীবন। হাসি খুশি জীবন কাটিয়েছি। তো আম এই জিনিসটা ওর কাছে শিখেছি, অ্যান্ড আরো জিনিস শিখেছি, সেটা হচ্ছে কিভাবে আউট অফ দ্য বক্স হইতে হয়। যে আমরা সবসময় যেই চিন্তার মধ্যে থাকি, সেই চিন্তাগুলো থেকে বের হয়ে কিভাবে আমরা আরো জিনিস এক্সপ্লোর করতে পারি অ্যান্ড লাইফটা একটু অন্যরকম ভাবে নিয়ে যেতে পারি, সেটা শিখেছি। তারপরে আরো দেখেছি যে লাইক কিভাবে খুব বোল্ড হইতে হয়। মানে সেটা কাউকে হেল্প করার ক্ষেত্রেই বলেন বা কোনো ডিফিকাল্টিজ ফেস করার ক্ষেত্রে বলেন, কিভাবে বোল্ডলি জিনিসটা ফেস করতে হয়। এরকম অনেক কিছু আমার ল্যাকিংস ছিল, যেগুলো আমি ওর কাছ থেকে শিখেছি। আর যেগুলো ওর আমার কাছ থেকে নেওয়ার, সেগুলো ও নিয়েছে, যেটা আপনারা দেখতেই পারেন। তো এটাই আরকি। একজন আরেকজনের লাইফ পার্টনার, হোয়াট ইজ ইট অল অ্যাবাউট? যে একজন আরেকজনের সহমর্মী, সহযোগী, আ একজন আরেকজনের সঙ্গী, এবং কারো কিছু ল্যাকিংস থাকলে আরেকজনই তো কভার করবে। ইটস লাইক দ্যাট। আমি ব্যক্তিগত রিলেশন নিয়ে কথা বলার পক্ষে না, কিন্তু আমার জানতে ইচ্ছা করে না। অনেকেই বলে যে ওই বিশেষ মানুষটা আপনার কাছ থেকে অর্থনৈতিক সুবিধাটাই মূলত নিতে চেয়েছিল। আমি সরি, আমি আমি এইভাবে করে বললাম, এবং সামহাও আপনি ইউজড রিলেশনশিপের নামে। আচ্ছা। আ কথাটা আমিও শুনেছি, অ্যান্ড আমি এখনো I don't want to believe this sentence যে ওই মানুষটা শুধুমাত্র আমার কাছে আ অর্থনৈতিক সুবিধাটাই নিতে চেয়েছেন। আই এম বিং ইউজড, এই কথাটা আমি আসলে আ বিশ্বাস করতে চাই না। এই কারণে আমি একটু অন্যভাবে দেখি। আমি কিভাবে দেখি? আমি দেখি যে প্রত্যেকটা রিলেশনই, হ্যাঁ? কেউ প্রয়োজন ছাড়াও কিন্তু রিলেশন করে না। আপনি আমার সাথে রাইট। একটা প্রয়োজন ছাড়াও কথা বলবেন। সঠিক। হ্যাঁ? কোনো না কোনো দরকার কোনো থাকেই। না কোনো দরকার থাকে। আপনি আপনার বউর সাথে কথা বলেন, আপনি আপনার বাচ্চার সাথে কথা বলেন। সো there is a need বাহ! definitely, হ্যাঁ? ভেরি গুড। আ ক্যা বাত! দার্শনিক লায়লা। দার্শনিক লায়লা। সো ওই আ ভদ্রলোক আ আমার লাইফ পার্টনার যেহেতু, এবং পয়েন্ট নোটেড। এখন পর্যন্ত আমরা তার নাম নিই নাই। ৪০ মিনিট শুট করছি। আমরা ভেরি গুড। ভেরি গুড, হ্যাঁ। সো ওই ভদ্রলোক যেহেতু আমার লাইফ পার্টনার আমার কাছে, এবং আমিও তার লাইফ পার্টনার। সো আমরা লাইফে কিন্তু সবকিছুই শেয়ার করি লাইফ পার্টনারের সাথে। আপনি যেটা ইনকাম করেন, আপনার বউ যদি হাউসওয়াইফ হয়ে থাকে, তাহলে আপনি তাকে ফিন্যান্সিয়ালি সাপোর্ট করেন। 100%। আপনি যদি, আপনার ওয়াইফ যদি ইভেন হাউসওয়াইফও না থাকে, তাহলে আপনি 100% আমার ব্যাংকের কার্ড তার কাছে। সে তার অনেক ইনকাম কাছে। করে। আমার চেয়ে বেশি ইনকাম হ্যাঁ। করে। হ্যাঁ। সো এটা হচ্ছে আ রুলস। এটা হচ্ছে রুলস, যে আপনারা একজন আরেকজনকে সাপোর্ট সাপোর্ট করবে। করবেন। হাসব্যান্ড ওয়াইফ সাপোর্ট হ্যাঁ, করবেই। হ্যাঁ, এমন কখনো হয়নি যে ও আমাকে সাপোর্ট করেনি, কিন্তু ওইটা হাইলাইটেড হয় নাই somehow. ওকে, ওকে। Definitely he supported me অবশ্যই। financially, even financially. রিয়েলি? হ্যাঁ, really, because he earns a lot. ওকে। He earns a lot. So সে ফিন্যান্সিয়ালিও আমাকে অনেক সাপোর্ট করেছে, বাট এটা কখনো Highlighted. হাইলাইটেড হয়নি। কেউ তার মানে বলেনি। এখন কি উনি আপনার চেয়ে বেশি ইনকাম করে? উনি ডেফিনিটলি অনেক বেশি ইনকাম করে। আমরা দুজন, যদিও দুজনের ইনকামটা আমরা ওভাবে কম্পেয়ার করি নাই যে তুমি আমার চেয়ে বেশি, আমি তোমার চেয়ে বেশি। বাট সে যতটা ইনকাম করে, দ্যাট ইজ More খুবই, enough. হ্যাঁ, মোর যে এখনকার সময়োপযোগী যেকোনো কনটেন্ট ক্রিয়েটরদের সবচেয়ে বেশি ইনকাম সে করে, ক্যা মাশাআল্লাহ। বাত! ক্যা হ্যাঁ, বাত! তো তালিয়া ব্রাদার। তো যেটা হয়েছে যে ডেফিনেটলি হি সাপোর্টেড মি অ্যাজ ওয়েল। বাট ওই যে আমরা না সোশ্যাল মিডিয়াতে আমরা যেভাবে জিনিসটা দেখতে চাই, ওভাবেই দেখেছি। মনে করেছি যে ওকে, সো লায়লা ফিনান্সিয়ালি সাপোর্ট করে, সো এটাই মনে হয়, লায়লাই মনে হয় সবসময় ফিনান্সিয়ালি সাপোর্ট করে, সে হয়তো করে। বাট হি ডাজ দ্য সেম। তাহলে এই কথাটা কেন আসে আপু যে ওর লাস্ট ঝগড়ার পার্টি লাস্ট আমি টাকা শুনলাম পায়। যে ওর মার জমি কেনা দরকার ছিল, টাকা দরকার ছিল কয়েক লাখ। হুম। তুমি দাও নাই, তারপর থেকে ভেজাল শুরু হয়েছে। আচ্ছা, দেই নাই সেটা না। এটা হচ্ছে কথা প্রসঙ্গে এসেছে যে স্টেপ বাই স্টেপ তখন ঝগড়াটা কিভাবে হচ্ছিল আরকি। হুম। তো স্টেপ বাই স্টেপ হচ্ছে কি যে
যেটা হয় যে মা বাবা কিন্তু প্রতিটা সন্তানের কাছেই খুব সম্মানের, ইম্পর্ট্যান্ট, হ্যাঁ? ভালোবাসার যেটাই হোক, যে মা বাবা যেই ধরনেরই হোক না কেন, হ্যাঁ? ম্যাটার করে না, ম্যাটার ভালোবাসি। করে না। মা সো আমি অনেক ভালোবাসি, বাবা সো আমি অনেক ভালোবাসি। তো যখন ইন দ্য টার্মস যে ওর আম্মু ওর কাছে যখন কিছু আ ডিমান্ড করে বা কিছু বলে, তখন ও খুব obviously খুব ডেসপারেট হয়ে যায় মায়ের এই ইচ্ছাটা ফুলফিল করার জন্য। ওকে। তো সামটাইমস দেখা যায় যে আ ওর হয়তো ওই মুহূর্তে অতটুকু ক্যাপাবিলিটি, ওই মোমেন্টে পার্টিকুলারলি ওই মোমেন্টে অতটুকু ক্যাপাবিলিটি নাই। তখন হি বিকামস ভেরি ফ্রাস্ট্রেটেড স্বাভাবিক। যে আমার আম্মু এটা চাইছেন, আমি এটা দিতে পারছি না, এখন আমি এটা কি করব? এটা খুব স্বাভাবিক। সো আর প্যারেন্টসদেরও আমার মনে হয়, আমিও বিইং এ প্যারেন্ট, আমারও মনে হয় যে আমরা যখন কিছু বলবো বাচ্চাদেরকে, তখনও হয়তো আমাদের এই জিনিসটা চিন্তা করে বলা সিচুয়েশনটা উচিত চিন্তা করে বলা যে ও উচিত পারবে কিনা দিতে। যে ও পারবে কিনা দিতে। হয়তো তারা ভেবে রেখেছে দিতে পারবে, বিকজ আপনাকে যেটা বললাম যে হি আর্নস আ লট। আবার ও হ্যাঁ, খরচও তো অনেক আছে। হ্যাঁ, ওর খরচও অনেক আছে। বিকজ এতগুলো মানুষ ফ্যামিলির এতগুলো মানুষকে রান করা এবং ওই নিজের অফিস চালাতে হয়। হ্যাঁ, নিজের অফিস ছাড়াও আমাদের সংসার অ্যান্ড ওর গ্রামের বাড়ির সংসার। তারপরে ও তো আ অত বড় হয়ে যায় নাই। ওরও নানা রকম ইচ্ছা হয়। আমরা অবশ্যই। ঘোরাঘুরি করি। সব মিলায় হয় কি যে আপনি যখন আপনি ৳১০,০০০ বেতনে চাকরি করবেন বা ৳১০,০০০ ইনকাম তখনও করবেন, টান থাকে। তখনও আপনার টান থাকবে। আপনি যখন ওই ৳১০,০০,০০০ করবেন, তখনও দেখবেন যে আপনার লোন আরো বেশি আছে। একদম সত্যি কথা। বরং মনে হয় ১০,০০০ টাকা বেতনে ভালো ৳১০,০০০ ছিলাম। বেতনে তখন আপনার মোবাইলও থাকতো, আপনি বউও চালাতেন, বাচ্চাও চালাইতেন। হ্যাঁ? আপনার যখন ৳১০,০০,০০০ তখন আপনি চিন্তা করবেন আমার মাসে এত টাকা ইনস্টলমেন্ট দিতে হবে, এই করতে হবে, একদম। সেটা আমি মাইনাস ক্রেডিট কার্ডের বিল দিতে আমার হবে। কলিজার কথাটা বলছিস। সো এইটা ওইরকম একটা সিচুয়েশনের স্টেপ বাই স্টেপের একটা কথা ছিল যে এরকম ওই পাগল ঝগড়ার হয়ে গেছে। মোমেন্টে এটা হয়ে গেছিল আরকি। বুঝতে পারছি। যে আগুন তো ছোট্ট একটা দেশলাই থেকেই লাগে। সেটাই, তারপরে তো বন জঙ্গল পোড়ায়। হ্যাঁ, এই যে বন জঙ্গলটা পোড়ে দেখো, আমি 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 কি বিশ্বাস করি জানো? একটা মেয়ের গায়ে যদি কোনো পুরুষ হাত তোলে, ওই পুরুষ ওই মেয়েটাকে না ভালোবাসে, না সম্মান করে, না ওই পুরুষের সঙ্গে একটা মুহূর্ত পরে থাকার উচিত। উচিত। অসংখ্যবার আমি তোমাকে দেখছি আপু, তুমি অ্যাবিউজ হইতে শারীরিকভাবে। অ্যান্ড ইউ আর লিটারেলি টলারেটিং হিম, এবং সহ্য করা মানে হচ্ছে তুমি ওকে পরের বারের জন্য পারমিশন দেওয়া। যে তুমি আবার আমাকে আবার মারো, ইউজ করো। হ্যাঁ। আবার মারো। তাই না? ব্যাপারটা তো তাই হইছে। এক্সাক্টলি, এটা আগের আসলে বারের চেয়ে পরের বার বেশি মেরে খেয়েছে। আগের বারের চেয়ে লাস্ট যেটা ছিল সেটা খুবই ভয়াবহ একটা ছিল। খুবই ভয়াবহ একটা সিচুয়েশন ছিল। আনলেস আমি এত ডেসপারেট হয়ে আমি 999 এ কল দিতাম না, বা আমি ২ বার লাইভে আসছিলাম কিন্তু। আমি কিন্তু একবার আমার পেজের থেকে লাইভে আসছিলাম। পরে যখন মোবাইলটা কেড়ে নিয়েছিল, তারপর আমি ওর পেজ থেকে লাইভে আসছিলাম। সো ইট ওয়াজ worst like anything, হ্যাঁ? আপনি যেটা বলেছেন এক্সাক্টলি ইউ নেইলড ইট একদম। আমি যদি একদম ১ম টাইম এটা মনে হয় ও আমাকে এইভাবে সিরিয়াসলি হিট করলো মনে হয় 4th টাইম। এটা ডিসেম্বরে, এটা হচ্ছে 4th টাইম। ফার্স্ট কবে? ফার্স্ট হয়েছে ২২ সালে, ২০২২ সালে। ওর বাসায় এটা। মানে একদম তার মধ্যে রিলেশনের শুরুর দিক থেকেই। হ্যাঁ, রিলেশনের শুরুর দিক থেকে। শুরুর দিক থেকে। Oh my God, and you tolerated? আই আ অ্যা তখন যেটা হয়েছে যে আ মানে আমি অলওয়েজ না কেন জানি আমার না মনে আ মনে হয় কি যে আমি মানুষের পজিটিভ দিকটাই দেখবো। হ্যাঁ? এখন লাইক তুমি আমাকে বকাঝকা করে দিয়ে চলে গেলা, মারামারি করে দিয়ে চলে গেলা। তারপরে আমার মনে হলো যে মেবি আই ডিড সাম মিস্টেক, বা যে কারণে আমি ওকে হয়তো রাগিয়ে দিয়েছি এতটা অ্যারোগেন্ট হওয়ার জন্য। মানে আমি অলওয়েজ মানুষের মানে ও তোমাকে মারলো আর দোষ হইলো তোমার। হ্যাঁ, পজিটিভ দিকটাই আমার চোখে কেন জানি সামনে আসে। মানুষের নেগেটিভ দিকটা আমি কেন জানি আম সবসময় পরে দেখি বা দেখিই না। মেক্সিমাম টাইমে আমি ওভারলুক করে যাই। সো আমার অলওয়েজ এটা মনে হয়েছে যে I felt like যে আ মেবি আমার অ্যাটিটিউডটা এরকম না হলেও হতো, বা আমি একটা না করলেও হতো, বা এটা বা আরো মনে হয়েছে যে মেবি ওকে আমি এখনো ঠিকমতো গ্রুম করতে পারিনি দেখে সে এই আম জঙ্গলি আচরণ করছে। এই আচরণটা থেকে সে বের হয়ে আসতে পারছে না। আমি ওকে এত ট্রাই করছি যে ও যাতে আ মানে সোশ্যালাইজেশনটা ঠিকমতো শিখে, মানুষের সাথে কিভাবে ইন্টারেক্ট করতে হয় সেটা যেন ঠিকমতো শিখে। তো সে যদি এখনো আমাকে এরকম ফিজিক্যালি অ্যাসল্ট করে থাকে, তার মানে আমি ওকে ঠিকমতো শিক্ষাটা দিতে পারিনি। আমার মনে হয় এই পজিটিভ দিকগুলোই আগে মানে আসে। রাস্তায় ছিনতাই করে নিয়ে গেছে তোমাকে, দোষ ছিনতাইকারী না আমার। জানার জন্য তো ভাই কান্না করে ডাকি না।
রিয়েলি সত্যি আমার আমার কাছে কেন জানি এই জিনিসগুলোই পাগল মনে তুমি আসে। আপু। মেবি বাট আমি মানুষের নেগেটিভ দিকটা না কেন জানি দেখতেই চাই না। কেন জানি আমার দেখাই হয় না আরকি। তো যখন আমি ইভেন লাইক ও যখন এরকম ফিজিক্যাল অ্যাসল্ট করে গেল সেটা ছিল ১২ তারিখ রাতে এবং ১৫ তারিখেই মনে হয় হি সেড সরি টু মি যে না এবং সরি। বলে গেল। আমার তখন মনে হয়েছে ওকে তার মানে হি রিয়েলাইজ যে সে ভুল করেছে এবং আমার মনে হয় ওকে সুযোগ দেওয়া উচিত যে ও ভুলটা রিয়েলাইজ করুক। আর কি বললাম না যে আমি মানুষের নেগেটিভ দিক আমি সহজে আমার অন্য মানুষের এটা চোখে পড়ে না। অন্য থার্ড পার্সন ফোর্থ পার্সনেরও নেগেটিভ দিক আমার চোখে পড়ে না। তো ওরটা কেমন করে খুব পড়বে? আপন মানুষ। আপন মানুষ। মানে এটা আমার কাছে জানো খুব নিজের কাছে কষ্ট লাগে চিন্তা করতে। একটা মানুষ রেগুলার বেসিসে মাইর খাচ্ছে। শি ইজ ওয়েটিং যে হয়তো কোন একদিন ভালো হবে। ভালো হয়ে যাবে। হ্যাঁ। এটাকে বলে হোপ। না, এটাকে বলে ক্রাইম। না তুমি আরেকজনকে ক্রাইম করার সুযোগ করে দিচ্ছ। এটা মেবি এটা ইউ আর রাইট যে আমি ওকে ক্রাই করা ও আমাকে মারছে ও ফিউচারে আরেকজনকে মারবে। হুম। হুম, ইউ আর রাইট। এবং এবং সে হয়তো একসময় রাগ করে খুনও করে ফেলতে পারে। সে হয়তো রাগ করে একসময় খুনও করে ফেলতে যদি পারে। তুমি প্রথম দিন তাকে প্রোটেস্ট করতে তাইলে সে অন্তত বুঝতো যে আমার একটা বাউন্ডারি আছে, স্বাধীনতার বাউন্ডারি নাকের আগ পর্যন্ত। হুম। তুমি নাকে যখন আঘাত করে ফেলছো তুমি স্বাধীনতা ভেঙে ফেলছো এবং সে তোমার ক্রাইম। তার মানে তো দোষটা অ্যাকচুয়ালি তোমার। মেবি আদরে আহ্লাদে। আদরে আল্লাদে বাদর হয়ে গেছে। বাট হিজ আ কিউট পারসন। অনেক হি ইজ ভেরি কিউট পারসন। ওকে যারা রিয়েল লাইফে দেখেন নাই তারা আসলে কম্পেয়ার করতে পারবেন না। হি ইজ টোটালি আ ডিফারেন্ট পারসন। আমার মানে যখন অ্যাট লিস্ট ফেরোসাস হচ্ছে ও ফেরোসাসটা সবার সাথে হয়ও না। এমন না যে ও ফেরোসাসটা সবার সাথে হয়, বাট ও ফেরোসাসটা শুধু রাগ করার সময় এসে লালা শুধু রাগ করার সময় আমার উপরে ও, কোথায় যেন আমি একটা ওনার ইন্টারভিউ করছিলাম যে আপনি তার জীবনটা শেষ করে দিয়েছেন, তার ইমেজ শেষ করে দিয়েছেন। হ্যাঁ, বিকজ আপনাকে আমি কিছুক্ষণ আগে যে জিনিসটা শেয়ার করলাম সেটা হচ্ছে যে রিলেশনশিপের মাঝখানে যখন থার্ড ফোর্থ ফিফথ পার্সন অনেক পার্সন চলে আসে নানা রকম আইডিয়াস আপনাকে দিতে থাকে, নানা রকম ওপিনিয়ন আপনার উপরে ইম্পোজ করতে থাকে। হ্যাঁ, তো তখন কি হয় জানেন, তখন যেমন ও যেমন বলে যে আমি এত বছর শুনে আসছি বুড়া বেটির জামাই, এখন আমি ওর সাথে আর থাকবো না, এখন আমাকে এই কথাটা শুনতে হবে না। মানে ওকে এতদিন সবাই যে বলে আসছে যে বুড়া বেটির জামাই এই ওয়ার্ডটা, এটা সে এতদিনও শুনে আসছে। বাট এখন লোকজন ওকে জানিয়েছে যে তুমি ওকে ছেড়ে দাও, তাহলে তো তুমি আর এটা শুনবা না। সো এগুলো হয় কি যে আমরা আশেপাশের মানুষজন রিলেশনের ভিতরে ঢুকে রিলেশনটা নানা রকম আমার ওয়াইফ মোটা হোক, কালো হোক, লম্বা হোক, বেটে হোক, সে আমার ওয়াইফ। এটাই ছিল আমাদের মানে আমাদের দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা। বিকজ ও ইনিশিয়াল দিকের ভিডিওগুলো দেখবেন যে ও চিকন ছিল, আমি কিন্তু অত চিকন ছিলাম না, আমি বেশ হেলদি টেলদি ছিলাম। হ্যাঁ, কিন্তু ও তো মেন্টালি হ্যাপি ছিল আমাকে নিয়ে সবখানেই। মেন্টালি হ্যাপি ছিল, সোশ্যালি সে হ্যাপি ছিল সবখানে। ও কখনো মানে লজ্জা পাইতো না আমাকে নিয়ে যেতে। সে সবগুলো জায়গায় বা সবগুলো সম্মানের সাথে নিয়ে যেতে সবখানে দিতে। রেসপেক্টফুলি নিয়ে গেছে এবং সে ওই রেসপেক্টের জায়গাতেই রেখেছে লায়লা বা এভাবে যেভাবে পরিচয় করা দেওয়া যায় যেভাবে সেটাই করে দিয়েছে। ওর এই ঝগড়াঝাটির জায়গায় এসে ওর কেন এই জিনিসটা মনে হলো, বিকজ ওকে মনে করায় দেওয়া হলো যখন আমরা ঝগড়াঝাটি হয় কারোর সাথে আমাদের, তখন আমরা ওই পার্সনটার সাথে মেন্টালি বা প্র্যাকটিক্যালি ডিটাচ থাকি। তখন আমাদের মনে যদি অন্য কেউ নানা রকম কথা বলে তখন আমরা এটা ক্ল্যারিফাই করার সুযোগ হয় না, তখন আমাদের মনে থার্ড ফোর্থ পার্সনের কথাগুলো স্ট্যাবলিশড হয়ে যায়। তো ওকে সবাই জানিয়েছে যে তুমি তো ৪ বছর যদি এর সাথে থেকে টাইমটা ওয়েস্ট না করে তুমি যদি বিজনেস স্টার্ট করতা বা তুমি অন্য কিছু স্টার্ট করতা, তুমি আরো অনেক ভালো লাইফ পাইতা। তুমি ওর সাথে থেকে কি পাইছো? কিছুই পাও। এই ধরনের কথা এখন লোকজন বলছে। বরং এটা উল্টা তোমার বলার কথা না আপু। ইউ লস্ট এভরিথিং অ্যাকচুয়ালি। I lost it everything. তো আমি আমি আমাকেও এই ধরনের কথা লোকজন অনেক শুনিয়েছে, বাট আমি যেটা করি যে আমি আসলে সবকিছু আমার কাছে আসতে দেই না।
আমি যেটা করি সেটা হচ্ছে আমার পার্সোনাল লাইফের ভিতরে আমি থার্ড পার্সন ফোর্থ পার্সনের কথা আমি আসতে দিই না। আমি ফার্স্টেই ওর সাথে ক্লারিফাই করি যে এটা এটা বলছে এটা ঠিক নাকি ঠিক না। সো আমি এই কথাটা কেন বললাম, ধরো হয় না যে একটা একটা মেয়ে কি চিন্তা করবে, সে একটা নির্ভরতা চিন্তা করবে, কেউ একজন তাকে দেখে রাখবে, প্রোটেক্ট করে রাখবে, হুম সোশ্যালি বলো, আইনগতভাবে যে কোনো ভাবে। তো সেইখানটায় উল্টো সব দিক থেকে এক কদম এগিয়ে ছিলে তুমি, হুম যে কোনো দিক থেকে, হুম অন এভরিথিং। সো যখন ইউ আর নট উইথ হিম, তার মানে তো ইউ আর লুজিং এভরিথিং অ্যান্ড ইউ নিউ ইট ফ্রম দ্য বিগিনিং, তাই না? শুরু থেকেই তো আমার মনে হয় বোঝা উচিত না, বা বুঝি কিনা আমরা, বা তোমার কখনো মনে হয়েছিল কিনা যে এই রিলেশনটা অ্যাকচুয়ালি ওয়ার্ক করবে না? এই রিলেশনটা অ্যাকচুয়ালি ওয়ার্ক করবে না এটা যতক্ষণ আমি ওর সাথে ছিলাম ততক্ষণ আমি কোনো ফিলই করিনি। ও, ওকে। কারণ আমার ব্যাক অফ করার অনেক স্কোপ ছিল। আমি তো ওর কাছে স্বাভাবিক। কোনোভাবেই বাউন্ডেড না যে আমার ওর সাথে থাকতেই হবে। নির্ভরতাই ছিল না কোনো কোনো জায়গায়। কিছুই ছিল না। হ্যাঁ? হুম, আমার আমার কাছে কখনোই ওইটা ছিল না যে আ ওর সাথে আমার থাকতেই হবে। ওর সাথে না থাকলে আমার মান-সম্মান হানি হবে বা টাকা লস হবে বা আমি মেন্টালি, সোশ্যালি, ফিন্যান্সিয়ালি ক্ষতিগ্রস্ত হব। এরকম কিছুই ছিল না। সো আমি যখন ১ম এই ওকে অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম, হুম, তো তখনই কিন্তু আমার ব্যাক অফ করার স্কোপ ছিল এবং যেকোনো মোমেন্টই আমার ব্যাক অফ করার স্কোপ আছে। হুম। ছিল, আছে। কিন্তু আমি কখনো ফিল করি নাই জিনিসটা। কারণ ওই যে যেটা বললাম যে অ্যাজ এ পারসন ও কিন্তু অন্যরকম অ্যান্ড ও রিলেশনশিপটা খুব ভালো করে মেনটেন করেছে। ও ওকে, ও আমাকে অনেক হ্যাপি রেখেছিল। এই ওকে। যে মাঝে, মাঝে যে জিনিসগুলো আসতো না যে ফিজিক্যাল অ্যাসল্ট বা জিনিসপত্র চাওয়া চাই হুম, এগুলো কিন্তু অ্যাবসোলিউটলি সারাউন্ডিংস এর জন্য। সত্যি কথা। কখন এই সারাউন্ডিংসটা হয়? হ্যাঁ? একটা ইন্টারভিউতে আমি বলেছিলাম, একজন বলছিল যে, "আপনি আ এতদিন ধরে ওকে কিভাবে কি শিখালেন যে ও এখনো আ ঠিকমতো groomed হতে পারল না?" কারণ আমি ওকে পেয়েছি মাত্র ৪ টা বছর। বাট ওর আগের ২৩-২৪ বছর তো আমি ছিলাম না। রাইট, সো ওর ফাউন্ডেশন বা ওর বেসিকটা তো আমি করে দেই নাই। রাইট। এবং ওর যে সারাউন্ডিংসটা যেসব পিপল এর সাথে সে মিশেছে, যাদের সাথে সে থেকেছে বা যাদের সাথে বড় হয়েছে এবং যাদের সাথে এখনো তার ইন্টারেকশন আছে, তো তাদেরকে তো আমি কন্ট্রোল করতে পারব না। সঠিক, তাদেরকে আমি চেঞ্জও করতে পারব না। সঠিক। তাদের মেন্টালিটি ওরকমই থাকবে এবং হুম, তার লাইফে তাদের একটা ইম্পোর্টেন্স আছে বিকজ বিকজ সে ২৪-২৫ বছর তাদের সাথে থেকে আসছে। তখন তো আমি ছিলাম না। হুম। সো আমি উড়ে এসে জুড়ে বসে তাকে আমি এক্সাক্টলি ওই পারসনটাকে আমি একটু মোটিভেটেড করতে পারবো। বাট এতজন মাস পিপল কে তো আমি কিছু করতে পারব না। এবং সঠিক। যেহেতু তার লাইফে তাদের একটা প্রভাব আছে, বিকজ দে আর রিলেটেড টু হুম। হিম, দে আর ডিপেন্ডেন্ট অন হিম অ্যান্ড দে আর ক্লোজ টু হিম। সো ও একটা দোটানায় পড়ে যেত যে আমি এখন কি করব? আমার কাছে এটা চাওয়া হচ্ছে, আমাকে এটা বলা হচ্ছে, আমাকে এভাবে বুঝানো হচ্ছে। আর এদিকে আমার লাইফ পার্টনার। ওর কাছে লাইফ পার্টনার ব্যাপারটা খুবই ইম্পোর্টেন্ট। আমার কাছে যতটা ইম্পোর্টেন্ট ওর কাছেও সেইম ইম্পোর্টেন্ট। রিয়েলি? এক্সাক্টলি। সেইম ইম্পোর্টেন্ট। কিন্তু ও খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যেত যখন অপোজিট সাইড মানুষগুলো থেকে, থেকে হ্যাঁ, খুব কান কথা আসতো। প্রেশারাইজড হইতো সে। প্রেশারাইজড? ডেফিনিটলি প্রেশারাইজড হইতো। যেমন আপনি একটু আগে ওই যে একটা জমির কথা বললেন, হ্যাঁ? হুম, ইটস কাইন্ড অফ আ রাইট, মেন্টাল প্রেশার, তাই না? রাইট। প্রেশারাইজড হলে তখন সে মানে তখন তার মধ্যে ওই ডুয়াল বিহেভিয়ারটা চলে আসতো। আপনি যেমন ফিজিক্যাল হিটের ব্যাপারটা বলেছেন। তো সে কিন্তু ওই রকম সিচুয়েশনেই সে এটা করেছে। যেমন আমাদের মারামারি ঘটনাটা কিন্তু আ হয়েছিল বিকজ আপনি যদি ঘটনাটা শুনে থাকেন যে ওর বন্ধুদের কিছু কথার কারণে হয়েছে। হুম, হ্যাঁ? হুম, হুম। সো এই যে যেটা বললাম যে সারাউন্ডিংস এর কিছু প্রেশারের কারণে বা সারাউন্ডিংস এর কিছু তার মানে আশেপাশের মতামত মানুষগুলো ওকে এমনভাবে প্রভাবিত করে যে ওর চিন্তা করার শক্তিটা লোপ পায়। চিন্তা করা তখন সে খুব দিশেহারা হয়ে যায় যে আমি এখন কি করব? আমার অ্যাঙ্গারটা আমি কোথায় ঝাড়বো? বা আমি এখন চলো হোয়াট লায়লাকে শুড আই পিটাই। ডু? অনেক সময় এরকম হচ্ছে যে লায়লাকে পিটাইছে, সে হয়তো চিন্তা করেছে যে সে কি করবে? হুম। মানে সে কি চলে যাবে নাকি সে থাকবে না কি করলে আপনি তার হবে? কাছে কতটা ইম্পর্টেন্ট ছিলেন আপনি? অনেক ইভেন এই ৩ বছরের মধ্যে অন্য এই কোনো মেয়ে ঢুকছে ভেতরে? কোনদিন ঢুকে নাই। ওহ, দ্যাটস গুড। কোনদিন না। নট আ সিঙ্গল টাইম ইভেন একটা টেক্সটও হয়নি কোনদিনও। क्या बात! এই যে ও ঝগড়া করে চলে গেছে কতবার।
বিকজ অফ দ্য ম্যাটেরিয়ালিস্টিক থিংস। হ্যাঁ, শুনেছেন যে একবার বাড়ির জন্য চলে গেছে, একবার এটার জন্য চলে, এবং ম্যাটেরিয়ালিস্টিক জিনিস প্রত্যেকবার কোনো না কোনো জায়গায় অর্থ জড়িত। প্রত্যেকবার কোনো না কোনো জায়গায় ম্যাটেরিয়াল জড়িত। হ্যাঁ, সো এই এই যখন ওর সাথে আমার ডিস্টেন্স হয়েছিল 3 দিন 5 দিন 1 মাস, হ্যাঁ, কখনো কিন্তু কোনো মেয়ের জন্য কোনো ছেলের মেয়ের জন্য। জন্য হয়নি। হ্যাঁ। হ্যাঁ, অ্যান্ড এবারও এখন পর্যন্ত আমি খুব শিওর যে এখনো কোনো এখানে কোনো ফিমেল রিলেটেড না, এগুলো বিকজ অফ দ্য ম্যাটেরিয়ালিস্টিক থিংস। সত্যি কথা, মানুষের লাইফে একটা মানুষ আসলে আমরা যদি চিন্তা করি যে আমরা এন্ড অফ দ্য ডেতে আমরা কিন্তু ওই কবরে যাব, সেখানে আমাদের সাথে কাফনে কাপড়টা ছাড়া আর কিচ্ছু কিচ্ছু যাবে না। হ্যাঁ, সেখানে আমরা যদি চিন্তা করতাম যে আমরা এই মারামারি কাটাকাটি এই রেষারেষি একজনের হ্যাপি সংসারটা নষ্ট করে আমরা কি আরাম বাড়ি পাচ্ছি। গাড়ি করে আমরা কি পাবো? এগুলো কোথায় যাবে? ম্যাক্সিমাম 2টা ভিডিও বানাবে বা তার সঙ্গে একটা টিকটক করবে। হ্যাঁ, সো এই জিনিসগুলো আসলে আমরা চিন্তা করি না অলওয়েজ। এটাই চিন্তা করি না। এই ম্যাটেরিয়ালিস্টিক জিনিসগুলো, এবং সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? হুম। এই ম্যাটেরিয়ালিস্টিক জিনিসগুলো তার মধ্যে আসতো না যদি না কেউ বলতো যে আ তোর একটা নিজের বাড়ি নাই। ও তো তুই এতদিন থেকে একটা গাড়ি চালাইতেছিস। তোর জায়গায় আমি হলে তো 6-7টা গাড়ি হয়ে যেত, বাইক হয়ে যেত। আমি দিব কোত্থেকে? লালা কোত্থেকে দিবে? হ্যাঁ, এইটাই। তো মানে তখনই এগুলো চলে আসে। তখনই মাথায় কিন্তু ক্লিক করে, আসলেই তো আমার তো ঢাকায় তো কোনো বাড়ি নেই। হ্যাঁ, আমি তো তারপরে তুই তো ঘর জামাই। মানে হাউ কাম ঘর জামাই? আমরা দুজন আমাদের উই আর বাড়িতে লিভিং টুগেদার, একসাথে থাকতেছি। হ্যাঁ। সো এই কথাগুলো, এই কথার কষ্টগুলো তাকে খুব কষ্ট দেয়। তার মানে হি ইজ মোর ইম্যাচিউর। হি ইজ নট মোর ইম্যাচিউরড, মানে সে এটা যতটুকু সম্ভব একটা মানুষের পক্ষে, ততটুকু একটা আছে না মানুষের, মানুষ কখন সুইসাইড করে? মানুষ যখন আর ওই নিতে পারে না। জিনিসটা আর নিতে পারে না। হ্যাঁ, তো ও যতটুকু নেওয়া সম্ভব, ও যদি না নিত, আমি সত্যি এতদিন থাকতাম না। ও আমাকে ওইভাবেই রেখেছে। ও আমাকে হ্যাপি করেই রেখেছে। এবং আমি দেখেছি যে ও আমার জন্য অনেক মানুষকে ফেস করেছে। অনেক খুব কাছের লোককে বলেন বা ফ্যামিলির লোককে বলেন বা ফ্রেন্ডসকে বলেন, অনেক কিছু ফেস করেছে। কিন্তু একটা টাইমে না নিতে পারেন না। ও অনেক কিছু ফেস করেছে, আপনি তো কম ফেস করেন নাই। আমি ফেস আপনার করেছি। ইভেন আপনার মেয়েরও একটা ইন্টারভিউ দেখলাম যে প্রচুর পরিমাণে আপনাকে সহ্য করতে হচ্ছে। আমার মেয়ের ইন্টারভিউ আবার কোথায়? আপনার মেয়ের ইন্টারভিউ বা তার একটা ভিডিও ক্লিপস, আই ডোন্ট নো, আই কুড নট রিমেম্বার, অনেক আগে, বছর 1.5 বছর আগে, যে এরকম বলছে যে আমার মা তো আমাকে খোঁজ নিতে পারে না বা সামথিং। হইতে পারে আমি কোনো ভুল না, দেখছি না, না, ভাইয়া। এটা ভুল। বিকজ হতে পারে। দে আর টু ইয়াং টু এক্সপ্রেস দিস ওকে, থিংস। তাইলে হয়তো অন্য কারো ভিডিওতে কেউ ভয়েস দিয়েছে। তাহলে প্রশ্নটা যদি এইটাই হয় যে তাহলে কি আপনার পরিবারে বা আপনার ফ্যামিলি থেকে কি সমান জিনিসটা সহ্য করতে হয়েছে কিনা তাকে নিয়ে? আচ্ছা, কথা সহ্য করতে হয়েছে আমার কিনা? ইয়েটা বলি, আমার যে আমি যেই পরিবেশে বড় হয়েছি বা আমি যেই ওয়ার্ল্ডে বড় হয়েছি, ডেফিনিটলি এটা খুবই রেস্ট্রিক্টেড একটা পরিবার থেকে বলেছেন, তাই খুবই না? But I know your father is খুবই army একটা officer. মানে সমান্তরাল, যেটা ওর সোসাইটি এবং আমার সোসাইটি কখনোই ইন্টারেক্ট হওয়ার মতো না। হ্যাঁ। কখনই হওয়ার মতো না। হুম। এবং যখন আমি ওর সাথেই আমি চলে আসছি, তখন আমি আমার সোসাইটিটাকে লিভ করে চলে আসছি। ইটস নট যে আমি আমার সোসাইটিতে থেকে আমি ওর সাথে ২টা ব্যালেন্স করার চেষ্টা করছি, না করি নাই। কারণ my ওটা God. হবে না। Oh my ওটা God. কোনোভাবেই হবে না। সো আই লেফট মাই সোসাইটি অ্যান্ড আমি Oh ওর my God. সাথেই থেকেছি। ওর সাথে থেকে আমি ওর স্টেজে চলে আসছি। ওর বন্ধু-বান্ধব, ওর ফ্যামিলি, এদের সাথে আমি মানে কমপ্লিটলি ওই যে বাপের বাড়ি ছেড়ে হ্যাঁ, শ্বশুর বাড়ি হ্যাঁ, ওঠার মতো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি আমার সব ছেড়ে চলে হ্যাঁ, আসলাম, সব ছেড়ে চলে যেখানে তুমি আসছি। আর আমি ছাড়া কেউ নাই। যেখানে তুমি আর আমি ছাড়া কেউ নেই। And এই জিনিসটা সে জানে। আজকে আমি এটাই আপনাকে ভিডিওটা একটু পরে দেখাবো। ও বলছিল যে আমার ডাই হার্ড ফ্যান একমাত্র লায়লাই, বিকজ লায়লাকে ওর ফ্যামিলির সাথে ফাইট করতে হয়েছে বিকজ শি হ্যাড টু লিভ উইথ মি। আমি জাস্ট আস্তে আস্তে ভিডিওটা আমার চোখে পড়লো যে ও এই কথাটা বলছিল। তো আমি আপনাকে, যখন এটা শেষ হবে, আমি আপনাকে ভিডিওটা দেখাবো। আপনি সব ছাড়লেন, আপনি সব জ্বালা নিলেন, এখন আপনার এই ছাইড়া যাওয়ার কথা উঠে। আহ,
আল্লাহ মাফ করুক। এটাতেও আমি পজিটিভলি নিচ্ছি। Oh, really? I think it's part সে of সব life. পজিটিভ। I think it's part of life. এখন কিছু করার নাই। কারো মনের উপরে আমরা তো আসলে জোর করতে পারবো না। বাট আমি দোয়া করি আল্লাহ আপনাকে সুখী রাখুক। আমরা বিয়ে করার সময় কি ছেলেরা দেখি যে একটু কম বয়সী কচি মেয়ে লাগবে আমার। আপনি বিয়ে করার সময় একটা কচি ছেলে বিয়ে করলেন। আমাকে সে খুব কনভিন্স করতে পেরেছিল। যেটা বললাম যে ওর সাথে রিলেশন আমি আমার আরেকটা আজকে একটা ইন্টারভিউ আমার পেজে আপনারা দেখতে পাবেন, যেখানে আমি একদম ইনিশিয়ালি যে জিনিসটা হয়েছে সেটা আমি বলেছি একদম ইন ডিটেইল। শুরুর একদম শুরু যে কিভাবে হাউ আই ওয়াজ কনভিন্সড। হ্যাঁ, তো ওকে, ওইটা আছে আমার একটু পেজে। একটু বলেন তো। ওইটা যেটা হয়েছে যে ওর খুব কনভিন্সিং পাওয়ার আছে। মানে ও জানে যে কিভাবে মানুষটাকে কনভিন্স হাউ করতে হি হবে। ডিড ইট? সো হি ডিড ইট। এখন এটা তো হাউ, সেটা তো সে বলতে পারবে। কি করছিল? ওই যে বললাম যে ওর নিজের খুব কনভিন্সিং। ও আপনার সাথে কথা বলে না, ও এই একটা সেকেন্ডে আপনি তো আপনাকে আমাকে এতক্ষণ ধরে একজন উনি প্রেমিক বানিয়ে দিয়েছেন। এতক্ষণ ধরে এত শুনছে আমার যে হ্যাঁ ওকে আই লাভ ইউ টু ব্রাদার। লাইলাও ভালোবাসে, আমিও তোমারে ভালোবাসি। আমারে ভালোবাসা আসছে। আর সবচেয়ে বড় কথা ছিল যে তার ফ্যামিলি খুব সাপোর্টিভ ছিল ওই রিলেশনটার ব্যাপারে। ওকে, সো মানে ওরা চাইতো যে দুজন এক হোক। ওরা চাইতো, পুরো ফ্যামিলি এন্ড That's good. ফ্রেন্ডস সবাই চাইতো যে আমরা দুইজন এক হই। তার মানে আপনাদের দুজন এক হইলে একটা কেমিস্ট্রি কাজ করতো, একটা একটা গ্লো chemistry হইতো। এখনো কাজ করে। মানে ইভেন দো ঝগড়াঝাটির ছাড়াও আমরা যখন দুজন পাশাপাশি দাঁড়াই, মানে উই ফিল দ্য পাওয়ার। Oh, that's উই good. রিয়েলি ফিল দ্য পাওয়ার ইনসাইড। মানে ইটস সামথিং ডিফারেন্ট। এটা বলে মুখে ওয়ার্ড দিয়ে বলে বোঝানো যাবে না। So you married a কোচি ছেলে because he convinced you. Yeah, I was in a relationship with ও a তখন young man যে Okay. আমাকে কনভিন্স করতে পেরেছে। আহ, শুধু সেই না, তো তার হোল সারাউন্ডিংস আমাকে কনভিন্স করতে পেরেছে। সবাই মিলে হ্যাঁ, এন্ড সবাই বলে না যে তোমরা রিলেশনশিপটা ডিক্লেয়ার করো না কেন, বিকজ এই রিলেশনশিপটা ইজ কাইন্ড অফ রিলেশনশিপ যেটা আসলে দুইটা ফ্যামিলি ছাড়া সম্ভব না। সবাই বলে না কেন যে তোমরা বিয়ের ব্যাপার কি হয়েছে, বিয়ে করেছো না করো নাই বা কি। তো আমাদের মনে হচ্ছে যে বিয়ের ব্যাপারটা আসলে না সবার ব্লেসিং নিয়ে উচিত। উচিত। এখন আমি পালায়ে যে বিয়ে করলাম না আমি পালায়ে যে বিয়ে না করলাম, সো এই জিনিসটা সুন্দর করে যদি সবাইকে মিলে বলা হয় তাহলে একটা সুন্দর হুম। দোয়া থাকে and সুন্দর ব্লেসিং থাকে। সো এই জন্যই আসলে কিন্তু এটা ঘটনা নিয়ে যা দাঁড়াচ্ছে বিয়ের আগে ডিভোর্স। স্বামী কেন অস্বামী? স্বামী কেন আসামি। আল্লাহ। আমি আমি বিশ্বাস করো আপু, যখন থেকে তোমার সাথে আমার ফার্স্ট কথা হয় একটা প্রোগ্রাম, তারপর থেকেই আমার মাথার মধ্যে খালি ঘুরছিল যে আই রিয়েলি ডোন্ট নো দিস লেডি। আমি তোমার চিনি না, আমি তোমার চিনি না। অ্যান্ড এই যখন শেষ হচ্ছে আমার সাথে তোমার সাথে কথা, নাও আই ক্যান ফিল যে অ্যাকচুয়ালি তোমাকে কেউ চিনে না, সবাই শুধু নিজের ধারণা থেকে করে নেয়। নিজের যেভাবে মানুষ দেখতে চায়, যেভাবে দেখে শান্তি পায়, যেভাবে বলে শান্তি পায়, তারা ওভাবেই আমাকে একটা Portray করার চেষ্টা করে। ভার্চুয়াল একটা ফিগার ওভাবেই দাঁড় করিয়েছে। এবং আমি আরো একটা জিনিস নিয়ে কথা বলতে চাই যে ধরো অসমবয়সী সম্পর্ক নিয়ে প্রচুর নেতিবাচক কথা হয়। ধরো তোমার সম্পর্ক কিংবা ওই যে আরেকজন স্টুডেন্টের সঙ্গে বিয়ে করেছে ভদ্রলোক, এই সম্পর্ক নিয়েও কথা। এবং অনেক মানুষ জিজ্ঞেস করার চেষ্টা করে, বলার চেষ্টা করে যে তোমাদের কাছ থেকে আমি কি শিখবো। বাট বিশ্বাস করো, অন মাই ডিপ অফ মাই হার্ট আমি বিশ্বাস করি যে সোশ্যাল মিডিয়া থেকে, ফেসবুক থেকে তো শেখার কিছু নেই, কিছু শেখার নেই। আছে বইয়ের কাছ বইয়ের থেকে, কাছ থেকে। রিয়েল বুক থেকে শেখার আছে। ফেসবুক তোমাকে শেখাবে না কিছু। ফেসবুকে তুমি এন্টারটেন হইতে আসো, এন্টারটেইন হইতে আসো, টাইম পাস করতে আসো। যাদের অনেক অঢেল টাইম, কিছু করার নাই, তারা টাইম পাস করতে আসো। টাইম পাস করো। অনেক বেকার থাকলে দেখো, ঘুম আসে না, ঘুমানোর আগে একটু ফেসবুক স্ক্রল করা হয়, তো এইগুলো। ইট ইজ সো। কারো কাছ থেকে কিছু শেখার চেষ্টা না করে ফেসবুকের কাছ থেকে শেখার চেষ্টা, বইয়ের কাছ তার থেকে চেয়ে শেখো, বরং গুগল সার্চ করলেও কিছুটা শিখতে পারবা। শেখা যাবে। এখন আমার কাছ থেকে তোমার কাছ থেকে কিছু শেখার নেই আমাদের। শেখার দুনিয়া অনেক বড়, অনেক বড়, অনেক কিছু করার আছে, অনেক কিছু বড়। So, আর ঠিক ফেসবুক থেকেই শিখতে হবে কেন? হ্যাঁ, তোমার নিজের আর তুমি প্র্যাকটিক্যাল টিকটকে ঢুকে যদি মনে হয় যে না আমি এখান থেকে শিখলাম। অস্কার শিখে নেবো, এখান থেকে নোবেল প্রাইজ অর্জন করবো, ভাই তোমার মাথার চিকিৎসা করাও।
তাই না? এগুলো হচ্ছে এন্টারটেইনমেন্ট পারপাসে। তারপরেও রাইট। আরো পারপাসে মানুষ এখন ডিজিটাল প্ল্যাটফর্ম গুলো ইউজ করে স্পেশালি মার্কেটিং বিজনেস, হ্যাঁ, মার্কেটিং, সেগুলো আলাদা জিনিস। বাট তুমি যদি মনে করো যে নৈতিকতা শিখাবো? তোমাদের কাছে আমরা কি শেখার আছে? আমাদের কাছে কেন কেন শিখতে হবে? শিখবা? আই তুমি এম তো নট ফ্যামিলি টিচার। থেকে শিখো। তার চেয়ে বড় কথা আমি তোমার শিক্ষক না। আমি তোর পিএইচডি হোল্ডার তুমি শিক্ষক। ফ্যামিলি থেকে শিখো, তুমি স্কুল কলেজ থেকে শিখো। আমার কাছ থেকে শিখতে হবে এমন কোনো কথা নেই আসলে। সেই। তুমি পক্ষে থাকো, বিপক্ষে হ্যাঁ। থাকো, তুমি আমার সাথে থাকো। You give me that line there. But thank you. It was really nice to talk to you. আমার আমার কলিজাটা ভালো লাগছে তোমার সাথে কথা বলে। You are such a good heart. And you speak fantastic. তোমার তো এমপি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এমপি হয়ে যাবো না? হ্যাঁ, ফিউচারে। কোত্থেকে দাঁড়াও এমপি হয়ে যাও। লাইফ জাস্ট ফান। আমার লাইফ সম্পর্কে খুব একটা ফোকাস নাই। আমি খুব বড় কিছু হতে চাই না লাইফে। আমি যেটা চাই যে আমি খুব পিসফুল একটা লাইফ চাই। হ্যাপি হতে চাই এটাই। এমন না যে আমার অনেক বাড়ি গাড়ি, অনেক ব্র্যান্ডেড কার, অনেক টাকা পয়সা হইতে হবে বা আমি কোনো বিগ পজিশনে চলে যাবো। এরকম হলে এরকম স্কোপ অনেক ছিল। বাট আই জাস্ট ওয়ান্ট টু বি হ্যাপি ইন লাইফ। যদি ধরো ইন কেস এই সম্পর্কটা না টেকে and if you want to marry again, আল্লাহ আল্লাহ না করুক, করুক। আল্লাহ না করুক, তারপরে যদি হয় হ্যাঁ, আর নেক্সট যদি তুমি বিয়ে করতে চাও কেমন ছেলে বিয়ে করবে? আমি বিয়ে করতেই চাই। আমি চিন্তাই করতে চাই না এটা নিয়ে। আমার ওয়াইল্ড ড্রিমেও এখন এই মুহূর্তে আসে না বিকজ আমি লয়াল থাকতেই পছন্দ করি, লয়াল থাকতেই চাই এবং যেহেতু এখনো আমাদের রিলেশনশিপটা Relationship আছে, সো আমি এখন এটা নিয়ে কল্পনাও করতে চাই না। পরেরটা পরে দেখা যাবে। Okay. অলরাইট, এন্ড করতে চাই কিন্তু তার আগে যদি নিজেদের খুব সুন্দর কোনো স্মৃতি শেয়ার করতে চাও যে আমরা এরকম একটা পাগলামি করছিলাম যেটা কেউ জানে না ভাই। আমাদের লাইফটা পুরোটাই পাগলামি ছিল। মানে আমরা দেখা যেত যে মানে এমন আমরা বাসায়ই থাকতাম না মোস্ট অফ দ্য টাইমস। আমরা সারাদিনই ঘুরে বেড়াইতাম আর সারাদিনই কোনো না কোনো জায়গায় যাইতাম। সো একেকজন মানুষের সাথে মিশাটা, একেকজন মানুষকে দেখাটা, একেকটা পরিবেশে যাওয়া এগুলো লাইক একটা এক্সপ্লোরিং এই যে বই আছে না, বইয়ের পাল্টালে এর পরের পাতায় কি থাকবে? ইটস হুম। লাইক যে একেকটা বই এক্সপ্লোর করার মতো। আমার সাথে ওর লাইফটাই পুরোটাই খুব এক্সাইটমেন্টে কেটেছে। আমাদের লাইফটা খুব একটা স্পিডের মধ্যে বা মোশনের মধ্যে কেটেছে। সো ফার আমরা কখনো মানে চুপ করে বসেছিলাম না। বা আমরা যখন ইভেন মুভিও দেখতাম তখনও সেটা খুব এক্সাইটমেন্টের মধ্যে। আমাদের প্রত্যেকটা মোমেন্ট আমরা আসলে খুব এনজয় করেছিলাম। সরি, ব্যক্তিগত প্রশ্ন, উত্তর দিতে চাইলে দিবা, না চাইলে নেই। তোমার বেবিরা কি তোমার বাসায় থাকে? ওকে, এন্ড হাউ দে আর এক্সপেক্টিং হিম, বা ওরা তো ওকে রিয়াক্ট কেমন করে ওর প্রতি? আম এটা খুব পার্সোনাল কোয়েশ্চেন। কারো সাথে আমি শেয়ার করতে চাই না আমার এই লাইফের এই পার্টটা। বাট they are very happy to see him. আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, They remain very happy to see him. আলহামদুলিল্লাহ। আর নজর না লাগুক, নজর না লাগুক কেন? ইট ইজ, কারণ নজর খুব লাগে। নজর মানুষের খুব হয় এটা লোকজন বলে যে তোমরা যে এত হ্যাপি থাকো এটা মানুষের নজর লাগে। লাগছে তো। লাগছে কালো টিপ দিয়ে রাখা উচিত ছিল। ব্রাদার কালো টিপ পরে যাইতেছে। থ্যাংক ইউ। সো আমার ভিউয়ার্স যারা আছেন তারা আরজে নীরব ভাইয়ের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর আরজে নীরব ভাইয়ের পেজটা ফলো দিয়ে ওনার সাথে থাকবেন এক্সাইটিং ভিডিও পাওয়ার জন্য।